ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে ভাটির জনপদগুলো। নদী হারিয়েছে স্বাভাবিক গতিপথ, প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি তীরবর্তী বাসিন্দারা। ভারত সরকার এই ফারাক্কার যতগুলো গেট আছে সবকে উঠে নেয়, এই কারণে সব পানি আমাদের এই পূর্ববঙ্গে আসে, আমাদের সব বাড়িঘর ভেঙে নেয়। এখনই যদি এরকম হয় তাহলে পরবর্তী চুক্তি শেষে আমাদের কি অবস্থা হবে? রাজনৈতিক ঐক্যমত্যের উপরে নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ, বলছেন সংস্কার কমিশন সদস্য বদিউল আলম। বৈধতা প্রশ্নে গণভোটের সম্ভাবনা নাকচ বিশেষ সহকারী মনির হায়দারের। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটা জাতীয় নির্বাচন। যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে তত দ্রুতই নির্বাচনের পথটা প্রশস্ত হবে। চার দফা দাবি আদায়ে লাগাতার আন্দোলনে জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীরা। যমুনার সামনে আজ জবিয়ান সমাবেশ, বাদ জুমা গণ অনশনের ডাক। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিছিয়ে গেছে। পুশিন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের পর বিএসএফ এর গতিবিধিতে কৌশল ও প্রযুক্তিগত পরিবর্তন। গুগল ম্যাপ থেকে উধাও ক্যাম্পের লোকেশন। রোহিঙ্গাদের চাপে ভেঙে পড়েছে কক্সবাজারের চিকিৎসা ব্যবস্থা। শয্যা ও লোকবল সংকট চরমে। 40 লাখ মানুষের ভরসা একটিমাত্র সরকারি হাসপাতাল। সরকার যে 3টা হাসপাতাল সাহায্য করবে বলছে, এটা যদি একটা কক্সবাজারে হয়। এই সংকটগুলো যদি কাটিয়ে না ওঠে তাহলে ব্যক্তিগত পর্যায়ে কিছুটা কষ্ট থেকে যায়। ঐতিহাসিক নাকবা দিবসেও গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। নারী শিশু সহ শতাধিক ফিলিস্তিনি নিহত। সাময়িকভাবে বন্ধ গাজার 3টি হাসপাতাল। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 16ই মে আজ ফারাক্কা লং মার্চ দিবস। উজানে ভারতের বাঁধ দেয়ার প্রতিবাদে এই দিনে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী অববাহিকা এখন ধুধু মরু প্রান্তর। পানির প্রবাহ না থাকায় বন্ধ বিস্তীর্ণ অঞ্চলের চাষাবাদ। বেকার বসে আছে পদ্মাপাড়ের জেলেরাও। অথচ বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির তোড়ে নিদারুণ বিপর্যয় নেমে আসে এই এলাকায়। বর্ষায় দুকুল ছাপিয়ে বন্যা আর শুকনো মৌসুমে ধুধু বালুচর। 1975 সালে ফারাক্কা বাঁধ চালুর পর থেকে এই রূপই দেখতে হচ্ছে পদ্মার তীরবর্তী মানুষকে। যখন পানি দরকার সেই শুকনো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর অববাহিকায় ধুধু প্রান্তর। ব্যাহত বিস্তীর্ণ এলাকার জমির চাষাবাদ, বেকার হয়ে পড়েছে মৎস্যজীবীরা। ফারাক্কা যেদিন থেকে বাঁধ হয়েছে সেদিন থেকে পদ্মার আমাদের এই অবস্থা। তাদের পদ্মাতে আগে প্রচুর পানি ছিল, প্রচুর পরিমাণে সুদ ছিল, এখন তো সুদই নাই, পদ্মাতে মাছ নাই। আমাদের জেলা মনে করেন যে নিষ্পাকে একেবারে অচাল হয়ে পড়ছে, দিনের দিন পানি উঠছে কম, মানে 10 ফিট খুঁড়িয়ে সরজমিন থেকে 10 ফিট খুঁড়িয়েও কল বসিয়ে খাল করে তারপরও পানি অল্প। বর্ষায় আবার উল্টো চিত্র। ভারত উজানের পানি ছেড়ে দেয়ায় দেখা দিয়েছে বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ। বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। ভারত সরকার এই ফারাক্কার যতগুলো গেট আছে সবকে উঠে নেয়, এই কারণে সব পানি আমাদের এই পূর্ববঙ্গে আসে, আমাদের সব বাড়িঘর ভেঙে নেয়। পাশাপাশি দেখা দিয়েছে সুপেয় পানির আকাল। এই সংখ্যাতেই 49 বছর আগে মরণ ফাঁদ ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখন পানির প্রয়োজন, এখন পানি আমরা পাচ্ছি না। 1 বছর চুক্তি আছে, তাহলে এখনই যদি এরকম হয় তাহলে পরবর্তী চুক্তি শেষে আমাদের কি অবস্থা হবে? 1976 সালে মাওলানা ভাসানী তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের এই ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদী হয়তো
মরুভূমিতে পরিণত হবে, যার কারণে তিনি লং মার্চ করেছিলেন এবং হেঁটে এসেছিলেন। আজ বাস্তবে তাই হয়েছে। ফারাক্কা সহ পদ্মার উজানে 24টি বাঁধের কারণে এই নদী হারিয়েছে তার স্বাভাবিক গতিপথ। সংকট উত্তরণে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। তাদের যেই পরিমাণ পানি দরকার তারা তো বিভিন্ন ব্যারেজ দিয়ে পানিগুলো ডাইভার্ট করে নিয়ে ইরিগেশন বা তাদের যে পরিমাণ কাজে লাগে সেগুলোই তারা ইউজ করে এবং ওই অঞ্চলে যে নদী ভাঙন যাতে না দেখা দেয় এই জন্য তারা সেই অঞ্চলটুকু প্রোটেক্ট করেও ফেলেছে। শুষ্ক মৌসুমের যে পানির হিস্সা সেটা আসলে চুক্তি দিয়ে আপনার বাস্তবায়ন করতে হবে। ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের প্রমত্তা পদ্মা এখন মরুভূমি প্রায়। 1996 সালে বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তির আওতায় যে পরিমাণ পানির ন্যায্য হিস্সা পাওয়ার কথা ছিল তা শুষ্ক মৌসুমে কখনোই মেলেনি। 2026 সালে সে চুক্তি শেষ হলে বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে মুক্তি মিলবে কিনা সে বিষয়ে আরও শঙ্কা দেখা দিয়েছে। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। রাজবাড়ীর পদ্মা, গড়াই সহ বিভিন্ন নদীতে পানি কমে যাওয়ায় দেখা দিয়েছে সংকট। এতে কৃষি জমিতে সেচ সংকটের পাশাপাশি পানির স্তর নিচে নেমে অনেক এলাকায় নলকূপেও মিলছে না পানি। খাল বিলে পানি কমে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছের যোগানও কমেছে। কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচও। বড় নদীগুলো খনন করে নাব্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। সুবিশাল পদ্মার জায়গায় জায়গায় চর, হঠাৎ দেখলে নদীর এক এক অংশকে মনে হবে খাল। সম্প্রতি পদ্মা ও গড়াই নদীর পানি কমে যাওয়ায় রাজবাড়ীর ওপর দিয়ে বয়ে যাওয়া চত্রা, চন্দনা, মরাকুমার ও হাজরাখালী নদী সহ ছোট বড় 50টি খাল পানি শূন্য। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ, দেখা দিয়েছে সেচ সংকট। এছাড়া স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপে উঠছে না পানি। কি বলে পানি উঠতেছে না, ছাড়তে পানি কম উঠতেছে, নদীতে পানি কম, পুকুর পুষ্করণী শুকিয়ে গেছে। শাখা নদীগুলোতে অনেক সময় পানি থাকে না, এর কারণে আমাদের সেচ ব্যবস্থা কৃষিক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হয়। অপরিকল্পিত নদী ও খাল খননকেই সংকটের জন্য দায়ী করছেন স্থানীয়রা। শাখা নদী ও খাল বিলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় দিন দিন সমস্যা বাড়ছে। কমছে দেশীয় প্রজাতির মাছের যোগান। কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচও। পদ্মা, গড়াই নদী, আপনার যমুনা, এগুলো ধরেন ওই পানি শুকিয়ে যায়, এই কারণে নদীটা একটু খনন করলে পারে আমরা একটু পানিগুলো একটু পাবো। ছেলে পানি ওঠে না, আচ্ছা 1 ঘন্টা চালাবেন না লিবারে দেখা গেছে 1 লিটার তেল বুঝে যায়। আচ্ছা তাতে আমার ভুই ভেজে 5%, খুব অভাব, পানির অভাবেই ক্ষেত করা হয়নি। এই নদী কাটে দিতে অনেক ভালো হতো, এর আগে কাটছে সেরকম ভাবে যেভাবে কাটার কথা ছিল সেভাবে তো কাজ হয় নাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পদ্মা নদীতে পানি ধরে রাখার পাশাপাশি শাখা নদীতে জল প্রবাহ সচল থাকলে সমস্যা অনেকাংশেই কমবে। আর জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, বিভিন্ন নদীর পানি ধরে রাখতে পাংশায় গঙ্গা ব্যারেজ স্টাডি কার্যক্রম চলমান। ব্যারেজ করতে পারলে সংকট সমাধান সম্ভব। নদী ভূগর্ভস্থ যে সমস্ত পানি উত্তোলন করা হয় অর্থাৎ পুনর্ভরণ সহ শাখা নদীগুলোর মুখে যদি আমরা ড্যাম তৈরি করি বা রাবার ড্যাম তৈরি করে আমরা মূল নদী থেকে পানি প্রবাহের ব্যবস্থা নেওয়া যেতে পারে। ভবিষ্যতে এই গ্যাঞ্জেস ব্যারেজ স্টাডি কার্যক্রমের মাধ্যমে যখন আমরা গ্যাঞ্জেস ব্যারেজ করতে পারবো তখন দেখা যাবে যে এই জায়গাগুলোতে আপনার নদীগুলোতে পানি ধরে রাখার একটা পর্যাপ্ত সুযোগ হবে। নদী খাল বিল বড় নদীগুলোর সাথে সংযুক্ত শাখা নদী ও খালে পানির প্রবাহ নিশ্চিতকরণে পুনরায় খননের দাবি তুলেছেন ভুক্তভোগীরা। একই সাথে পাংশায় পদ্মা নদীর ওপর গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নেরও দাবি তাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নির্বাচন কবে হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর। এজন্য বল এখন দলগুলোর কোর্টে বলে দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের। অন্তর্বর্তী সরকারের বৈধতা দিতে গণভোট দেওয়ার আলোচনাও নাকচ করেছেন তারা। বলেছেন, এমন কিছু ভাবছে না সরকার। সহকর্মী লাভলি ভিতের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3 নির্বাচনে ভোট বঞ্চিত ছিলেন ভোটাররা। তাই শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বড় হয়ে উঠেছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়।
এরই মধ্যে ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 9 মাস পেরিয়েছে। আগামী ডিসেম্বর অথবা জুনে নির্বাচনের কথা বারবার বলেছেন সরকার প্রধান, কিন্তু এরপরও নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শীর্ষ রাজনৈতিক দল বিএনপি সহ বেশিরভাগ দলই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার অভিযোগ তুলেছে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, সংস্কার কোনো কৌশলের অংশ না, বরং প্রধান উপদেষ্টা দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়েছেন। এক কমিশন আরেক কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেনি। আলাপ আলোচনা যে হয় নাই তা নয়, কিন্তু প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করেছে এবং আমরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছি কোনো রকম হস্তক্ষেপ ছাড়া। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে হবে জাতীয় সনদ। যদিও সাংবিধানিক কাউন্সিল, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর মেয়াদ, ভোটের ভিত্তিতে আসন সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও মতানৈক্য রয়েছে। এক্ষেত্রে দলগুলোর একমত হওয়ার ওপরই জাতীয় নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন কমিশন সদস্য ডক্টর মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার। যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করবে এবং আমরা একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারবো, তত দ্রুতই নির্বাচনের পথটা প্রশস্ত হবে। তো এই এখন বহুলাংশে বলটা রাজনৈতিক দলের কোর্টে। আশু করণীয় সেগুলোকে আলাদা করে সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর যেগুলো বাস্তবায়ন করবার জন্য নতুন আইন দরকার কিংবা পার্লামেন্টে আইন পাশ করা দরকার, এই 166টা বাস্তবায়ন করতে হলে এই যে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, আর সেটা করতে হলে রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কার্যক্রম সহ সরকারের বৈধতা নিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের আলোচনাও রয়েছে। এক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মাননীয় প্রধান উপদেষ্টা যা করতে চান সেটার ঘোষণা তিনি দিয়েছেন, সেটা হলো চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটা জাতীয় নির্বাচন। এর বাইরে অন্য কোনো নির্বাচনের কথা তো তিনি বলেননি। সুতরাং এখানে যত জল্পনা কল্পনা, অভিযোগ, গুজব, গুঞ্জন এগুলোর আর কোনো ভিত্তি থাকে? বিশেষ সহকারী জানান, প্রথম দফায় ঐকমত্য না হওয়া বিষয়গুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন হওয়ার পরে তো তারা থাকার সুযোগ নেই, যারা নির্বাচিত হবে তারাই দেশ চালাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 4 দফা দাবি আদায়ে বাদ জুমা গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার আগে কাকরাইল মসজিদের সামনের সড়কে সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ করবেন তারা। বৃহস্পতিবার মধ্যরাতে নতুন এসব কর্মসূচির ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে বিশ্ববিদ্যালয়। রাতে প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিনিধি ঘটনাস্থলে গেলেও দাবি পূরণে এখনও কোনো ইতিবাচক সাড়া আসেনি। মধ্যরাতে উত্তাল কাকরাইল মসজিদ চত্বর। দাবির পক্ষে চলে বিভিন্ন স্লোগান। রাতভর গান কবিতায় সময় কাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ছাত্রছাত্রীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বাজেট, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিচার সহ 4 দফা দাবিতে বুধবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে অনড় অবস্থান তাদের। ব্যক্তিগত স্বার্থকে বা ব্যক্তির মনটাকে ক্ষুণ্ণ করে আমি আমার নিজের মতের অভিমতকে প্রায়োরিটি দিতে গিয়ে আমি এই কাজটাকে দীর্ঘায়িত বেশি করতেছি। পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিছিয়ে গেছে এবং আমরা মনে করতেছি যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং আমাদের এই দাবির সাথে সারা বাংলাদেশ আজকে একসাথে হয়ে গেছে। মধ্যরাতে আসে নতুন কর্মসূচির ঘোষণা। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার বাদ জমা। আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার রাত থেকেই বর্তমান শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে কাকরাইলে আসেন প্রাক্তন শিক্ষার্থীরাও। দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান তারা। যেই সাবেকরা এখনো বাসায় আছে মানে তাদের মনটা কিন্তু এই জায়গায়, এটা আমি বিশ্বাস করি, কারণ আমার সাথে আমার সহপাঠী, বড় ভাই, ছোট ভাই যারা এখানে অলরেডি সাবেক, তারা অনেকেই ফোন করছে, হ্যাঁ, বা অনেকে আজকে আসছিল। জুনিয়রদের সাহস উদ্দীপনা বৃদ্ধি করার লক্ষ্যে এমনকি শক্তিটা আরও মজবুত করার লক্ষ্যে আমাদের আজকের এই আগমন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থানের কারণে বন্ধ রয়েছে মৎস্য ভবন থেকে কাকরাইলগামী সড়কের দুই পাশের যান চলাচল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাব্বি, শিক্ষার্থীরা আজকের কর্মসূচির প্রস্তুতি পালনে এখন পর্যন্ত কতটুকু সক্রিয় রয়েছেন এবং তাদের উপস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। পূর্বঘোষিত কর্মসূচির যে ডাক সেটি হচ্ছে আজকে অনশন হবে, সেই অনশন গণ অনশন, এবং সেই সাথে 10টার পরে এখানে শিক্ষার্থী, শিক্ষক এবং শুধু রানিং যারা শিক্ষার্থী তারা না, সাবেক শিক্ষার্থীরাও তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি, এই কর্মসূচিতে তারা অংশ নেবেন। আমরা দেখেছি যে আসলে তাদের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে গত কয়েকদিন ধরেই টানা চলছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না। এবং সেই সাথে তারা সরকারকে বলছেন, সরকার প্রধানকে বলছেন যে তাদের এই দাবি যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, এবং সেই দাবি পূরণে অবশ্যই সরকার আন্তরিক হবে। আপনারা রাতভর এখানে ছিলেন, আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়েছে কিনা আপনাদের সাথে? দেখেন, আসলে আমরা রাত দিন পুলিশের নির্যাতন, রৌদ্র বৃষ্টির মধ্যে ভিজেও আমরা কিন্তু এখানে অবস্থান করছি এবং আমাদের শিক্ষার্থী ভাইরা সবাই খাওয়া দাওয়া করতে একটু বাইরে গেছে। এখানে আমাদের সাথে সরকারের সাথে পক্ষ থেকে কোনো প্রকার আলাপ আলোচনা আসে নাই এবং তারা আমাদেরকে হয়তোবা আমরা কেউই না, পরগাছার মতো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তোবা একটা পরগাছা এরকম ভাব দেখে আমাদেরকে অবহেলিত করছে। আপনারা জানেন 52 থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত সব আন্দোলনে আপনারা অংশ নিয়েছেন। একটু যদি বলতেন যে আসলে সরকারের বা যে বক্তব্য আসছে সেটা তো এখন পর্যন্ত কোনো পজিটিভ কোনো বক্তব্য আসে? জি না, এখন পর্যন্ত কোনো পজিটিভ বক্তব্য আসেনি। সেক্ষেত্রে আপনাদের আন্দোলনটা কোন দিকে যাচ্ছে? আমাদের আন্দোলন তো আমরা চালিয়ে যাচ্ছি, কারণ যেহেতু সরকারের কাছ থেকে কোনো বক্তব্য আসেনি, এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের মধ্যে যদি কিছু না হয় তাহলে আমরা 2টার দিকে গণ অনশনে আপনারা কেমন অংশগ্রহণ, সবার কেমন অংশগ্রহণ হবে বলে আশা করছেন? এতে আমাদের প্রাক্তনদেরও অংশগ্রহণ হবে এবং সকাল 10টার সময় আমাদের একটা গণসমাবেশ আছে, আপনারা জানেন। এরপর গণ অনশনের পরে আমাদের পরবর্তী যে কর্মসূচি আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা প্রকাশ করবে। এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি আর কি। এই আন্দোলন আসলে এই পর্যন্ত কি মানে এইরকম একটা অবস্থা আসলো কেন? এটা আসলে আমি বলবো যে উপদেষ্টাদের যে ব্যর্থতা, বা আমাদের রক্তের উপর দিয়েই কিন্তু তারা উপদেষ্টা, কিন্তু তারা আমাদের আজকে কোনো মূল্যায়ন করতেছে না। শুনছিলেন তাদের আসলে ক্ষোভের কথা। তারা বলছেন যে আসলে তারা জুলাই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং তাদের আন্দোলনের ফল এই সরকার, এবং তারপরও আসলে সরকার তাদের কথা শুনছে না বা গুরুত্ব দিচ্ছে না। তবে তারা আশাবাদী। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হবার জন্য। এর আগে আবাসন ব্যবস্থা সহ 4 দফা দাবিতে আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের ঘোষণা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় করেই ক্লাসরুমে ফিরবে শিক্ষক শিক্ষার্থীরা। সময় বাড়ে স্লোগানের তীব্রতা। আবাসন দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে এই গগনবিদারী উচ্চারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে তীব্রতা আরও বাড়তে থাকে। ক্যাম্পাস থেকে প্রায় 2 ডজন গাড়িতে চড়ে দলে দলে কাকরাইল মোড়ের আন্দোলনস্থলে আসতে থাকেন সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত না আমাদের 3 দফা দাবি মেনে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা জগন্নাথ অবস্থান করব। আমরা যমুনা থেকে ছুটছি না যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবে। আমাদের মনে হচ্ছে এই রাষ্ট্র, এই সরকার আমাদের যে দাবি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মোটেও কনসার্ন না। দাবিগুলো প্রত্যেকটা ছিল যৌক্তিক, তাহলে কেন তারা আমাদের উপর আক্রমণ করলো? এই জব ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দিতে হবে।
আগের রাতে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার বিষয়েও কথা বলেন শিক্ষার্থীরা। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও জানান তারা। একই সঙ্গে ছাত্র শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচারের দাবি তাদের। এইটা ঘটিয়েছে সে বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচের একজন শিক্ষার্থী ছিল। প্রথম সারিতেই সে ছিল এবং তার উপর হামলা হয়, সে ব্যথা পায়। তো পরবর্তীতে সে ক্ষোভের কারণে হয়তো এটা করেছে। সামান্য বোতল ইস্যু চলে আসলো, তারপরে এই জিনিসটা নিয়ে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ব্যক্তিবর্গরাও হচ্ছে এসব নিয়ে পোস্ট করতে শুরু করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আমরা যে এই 2005-06 সাল থেকে আবাসনের জন্য আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, তাহলে সেইটার দাম কোথায়? মাহফুজ সাহেব যখন আসলেন এখানে, তার কথাবার্তায় আমরা আমরা ওনার কাছ থেকে যে সহমর্মিতাটা প্রত্যাশা করেছিলাম যে আমরা যে আহত হয়েছি, কিন্তু সেই সহমর্মিতাটা আমরা তার বাসায় খুঁজে পাই নাই। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে আসে ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জানান, আগের 3 দফার সঙ্গে যুক্ত হয়েছে আন্দোলনে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার। যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আর আরেকটি কর্মসূচি, যেহেতু সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান শিক্ষক সমিতির এই নেতা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো উচ্চারণ দ্বিতীয়বার যেন না, কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়ার। এই সরকার আমাদের সরকার, আমাদের আন্দোলনের সরকার। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আর কাল বিলম্ব করবেন না। আপনারা আসুন, খুব দ্রুত আসুন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন। দাবির বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নিলেই কেবল আন্দোলন প্রত্যাহার বা স্থগিত হবে বলছেন শিক্ষক শিক্ষার্থীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে বিএসএফের পুশিন ঠেকাতে তৎপর বিজিবি। গারো পাহাড়ের পাদদেশে চলছে টহল। সেই সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে যমুনা টিভির নজরে আসে গুগল ম্যাপের কিছু পরিবর্তন। গুগল ম্যাপে বাংলাদেশ সীমান্তে বিজিবি ক্যাম্পের লোকেশন আগের মতো চিহ্নিত করা থাকলেও ভারতের অংশে বিএসএফের ক্যাম্পের লোকেশন এখন আর দেখা যাচ্ছে না। বিস্তারিত হোসেন শাহিদের প্রতিবেদনে। মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশে ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তে বিএসএফের পুশিন ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি মাইকিং করে সীমান্তবর্তী এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। মসজিদে মাইকিং করে দিতে যে গরু বাছুর নিয়ে বর্ডারে যাওয়া যায়। যে ইন্ডিয়া ক্যাম্পগুলো আছে, ক্যাম্পগুলোতে তুলনামূলকভাবে বিএসএফ বাড়তি। নারী ও শিশুসহ বিভিন্ন মানুষজনকে পুশিন করছে অবৈধভাবে। পার্শ্ববর্তী দেশের এই অপতৎপরতা রোধ করার জন্য আমরা সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি টহল সংখ্যা বৃদ্ধি করেছি। সম্প্রতি সীমান্ত এলাকায় অনুসন্ধান করতে গিয়ে যমুনা টিভির নজরে আসে গুগল ম্যাপের কিছু পরিবর্তন। হঠাৎ উধাও বিএসএফ এর ক্যাম্পগুলো। এই যেমন হালুয়াঘাটের গোবরাকুড়ায় বিজিবি ক্যাম্প চিহ্নিত করা দেখা যাচ্ছে। বিপরীত দিকে ভারতের এই অংশে আছে গাছুয়াপাড়া বিএসএফ ক্যাম্প, কিন্তু গুগল ম্যাপে এখন আর চিহ্নিত নেই। এই সীমান্তেই বান্দরকাতা বিজিবি ক্যাম্প গুগল ম্যাপে স্পষ্ট, কিন্তু নামছাপাড়া বিএসএফ ক্যাম্পের উল্লেখ নেই। এক পক্ষ আর এক পক্ষের দুর্বল দিকগুলো দেখতে পাচ্ছে, আর একটা পক্ষ আর এক পক্ষের দুর্বল দিকগুলো আইডেন্টিফাই করতে পারছে না। তাহলে মানে যারা দেখতে পারছে তাদের জন্য কিন্তু এটা খুব সহজ যে কোনো ধরনের অবস্থা সেখানে সৃষ্টি করা। বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি স্পর্শকাতর, যা নিরাপত্তার জন্য হুমকি। যদিও সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছে বিজিবি। গুগল ম্যাপে তাদের সেন্সিটিভ এরিয়াগুলো দেখা যাচ্ছে না। এই দেখা যাচ্ছে না, এটা তো কিছু মেসেজ দিচ্ছে আমাদেরকে। তো সেই মেসেজের প্রেক্ষাপটে আমাদের গৃহীত ব্যবস্থায় যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন সেটা পরিবর্তন করবেন। এখন শুধু অফলাইনে দায়িত্বশীল হলেই হবে না, অনলাইনেও কিন্তু দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ওদের যে ক্যাম্পগুলো আছে ও লুকিয়ে রাখার চেষ্টা করলো, আমি তো জানি ক্যাম্পগুলো কোথায় আছে। অনেক জায়গায় আমি দেখেছি যে বিজিবি ক্যাম্পের লোকেশন দেখাচ্ছে। এটা আমরা বলবো যে যদি সম্ভব হয় এটা উইথড্র করে দেওয়া। দেখা যাচ্ছে চলাচল করছে ভারতের যানবাহন, নেই কোনো কাঁটাতার।
গারো পাহাড়ের পাদদেশে বিভিন্ন দুর্গম এলাকায় ঠিক এ ধরনের কিছু এলাকা রয়েছে যেখান থেকে বাংলাদেশ এবং ভারতের সীমানা বোঝা যায় না। অরক্ষিত এইসব সীমানাকে নজরদারির মধ্যে রেখেছে বিজিবি। বলছেন এই বর্তমান সময়কে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যেন এইসব জায়গা ব্যবহার করে কোনো অঘটন ঘটাতে না পারে, সেজন্য সচেষ্ট তারা। গেল বুধবার গভীর রাতে বিজিবির ময়মনসিংহ সেক্টরের আওতাধীন কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শুরু হয় কালবৈশাখী ঝড়। কিন্তু দায়িত্বপূর্ণ এলাকায় টহল ছেড়ে একটুও সরেনি বিজিবির একটি দল। বজ্রপাতে নিহত হন বিজিবি সদস্য রিয়াদ হোসেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কক্সবাজারে চিকিৎসা সেবার দশা রীতিমতো বেহাল। স্থানীয় রোহিঙ্গা মিলে প্রায় 40 লাখ মানুষের ভরসা একটিমাত্র সরকারি হাসপাতাল। সেখানেও জনবল সংকট চরমে। 250 শয্যার হাসপাতালে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। বিশ্বব্যাংকের প্রকল্প বন্ধের পর অবস্থা আরও করুণ। কক্সবাজার জেলায় প্রায় 28 লাখ মানুষের বসবাস। 2017 সাল থেকে যুক্ত হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা 14 লাখের বেশি রোহিঙ্গা। এই বিপুল জনগোষ্ঠীর একমাত্র ভরসা 250 শয্যার সদর হাসপাতাল, যেখানে বর্তমানে 69 জন চিকিৎসক, 18টি পদ খালি। চিকিৎসক সংকটের কারণে সম্প্রতি সিসিইউ বন্ধ ছিল 5 দিন। সংকট নিরসনে পর্যটন শহর কক্সবাজারে সরকারি হাসপাতালের দাবি স্থানীয়দের। আমি দাবি জানাবো যে চাইনিজ গভর্নমেন্ট, চীনা সরকার যে 3টা হাসপাতাল সাহায্য করবে বলছে, এটা যদি একটা কক্সবাজারে হয়। সেবাদান করার জন্য অবশ্যই এই যে সেবাটা আছে এটা অপ্রতুল, এটা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস একদম বিশ্বমানের করে আপনাকে করতে হবে এবং এটা সেবা বাড়াতে হবে। 2019 সালে বিশ্বব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য ও জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় নিয়োগকৃত 199 জন জনবল দিয়ে সদর হাসপাতালে চালু হয় আইসিইউ, সিসিইউ, জরুরি প্রসূতি এবং শিশু সুরক্ষা সেবা। গত অক্টোবরে প্রকল্পের মেয়াদ শেষ। তারপরও মানবিক বিবেচনায় 84 জন শিক্ষক ও নার্স বিনা বেতনে 8 মাস ধরে সেবা দিচ্ছেন। ওনারা যদি চলে যায়, আমাদের বাকি পুরনো যে ডাক্তাররা আমরা কাজ করে যাচ্ছি, এদের পক্ষে এত বেশি ওভারলোড বিনা বেতনে করাটা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। এখানে অনেক দিন থেকে কাজ করতেছে, আজকে প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। 8 মাস থেকে যে আমি বিনা বেতনে কাজ করতেছি, সেটা আসলে এই সিসিউর ভালোবাসা দেখে আমি কিন্তু কাজ করতেছি। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 500 রোগীর বিপরীতে আছে মাত্র 3 জন চিকিৎসক। ইনডোরে গড়ে 800 থেকে 900 রোগী ভর্তি থাকে, যা শয্যা সংখ্যার প্রায় 3 গুণ। আমাদের যে ম্যান পাওয়ারের সংকট, ডক্টর এবং সাপোর্টিং স্টাফ সবগুলোই বলবো যে সংকটগুলো যদি কাটিয়ে না ওঠে তাহলে ব্যক্তিগত পর্যায়ে কিছুটা কষ্ট থেকে যায়। আমাদের সেবার মান রাখতে গেলে আমাদের এই জনবল শূন্য পদ যেগুলো আছে এগুলো পূরণ করতে হবে। পাশাপাশি আইএসও প্রজেক্টটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তত আমাদের জন্য মঙ্গল বলে আমি মনে করি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। পাবনায় বিএনপি আর জামাতে ইসলামের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত 8 ঘড়িয়ায় দফায় দফায় হয় এই সংঘর্ষ। স্থানীয়রা জানিয়েছেন, দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য কলেজ থেকে তফসিল ঘোষণা করা হয়। দুপুরে মনোনয়নপত্র উত্তোলন নিয়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। খবর পেয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামাত ও শিবিরের কর্মীরা জড়ো হয় বিএনপির কার্যালয়ের হামলা ও ভাঙচুর করে সময় তারা। পরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণের পর উপজেলা জামায়াতে ইসলামের কার্যালয়ে